ভালোবাসা এমন এক অনুভূতি যা কল্পনার সীমা ছাড়িয়ে যেতে পারে। আজকের গল্পে আমরা জানব এমন এক অদ্ভুত ভালোবাসার কথা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটি এমন এক ভালোবাসা যেখানে অনুভূতির পার্সেন্টেজ পরিমাপ করা যায়। ভিন গ্রহের সেই ভালোবাসা যেন আমাদের দেখিয়ে দেয় মানুষের ভালোবাসা আসলে কেমন হওয়া উচিত, যেখানে কোনো নিয়ম কানুনের বাধা আটকে রাখতে পারে না। তবে এই ভালোবাসার গল্পটি এত সহজ নয়। এটি পূর্ণতা পাওয়ার পথে একের পর এক বাধা এসেছে। নানা প্রতিকূলতার মধ্যেও কিভাবে ভালোবাসা তার আসল রূপ খুঁজে পেয়েছে, তারই এক টানটান উত্তেজনায় ভরা কাহিনী নিয়ে আমরা হাজির হয়েছি। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতেই কোম্পানির প্রেসিডেন্ট রুহিকে দেখতে পাই। এনার কোম্পানিটা হলো বিয়ের পারপাস কিনে নেয়। তারপর শ্যাম নামের একটা মেয়ে এসে রুহির হাত ধরে নাচতে থাকে। রুহি বলে, আজকের অনুষ্ঠানের পর আমাদের বিয়েটা সবার সামনে ক্যান্সেল করে দিব। এই কথা শুনে শ্যামের মাথা ব্যথা শুরু হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তাকে এই অবস্থায় দেখে জো নামের একটা মেয়ে দৌড়ে আসে আর তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি তোমার বিয়ে ভেঙে যাওয়ার জন্য মন খারাপ। এরপর শ্যাম বাড়ি এসে তার আলমারির ভেতরে বসে এসব কিছু ইমাজিন করে। সে মানুষের মতো নর্মাল দুনিয়ায় থাকলেও তার কার্যক্রম সম্পূর্ণই ভিন্ন এক জগতের। সে তার কোম্পানির ডিল নিয়ে হাসাহাসি করলে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। আর তারপর সে এই ভিন্ন জগতে চলে আসে, যেখানে আসার পর থেকে তার লাকটা আনলাকি হয়ে যায়। তাছাড়া শ্যামের বাবা মাও বেঁচে নেই। তাদের শেষ স্মৃতি বলতে রেখে যাওয়া এই বাড়িটাই আছে। এরপর শ্যাম যখন তার হাতের দিকে তাকালে সে তার হাতে কিছু টাইম দেখে। এটা মূলত তার লাইফের সময় সমস্ত কিছু নির্ধারণ করছে। এসব কিছু দেখতে দেখতে হঠাৎ করে তার রুমে একটা আওয়াজ হয়। আওয়াজটা শুনে শ্যাম অনেক ভয় পেয়ে যায়। সে তার সামনে সাদা চুলের একটা ছেলেকে দেখতে পায়, যাকে দেখে সে একটি লাঠি এনে বলে, তুমি আমার ঘরে এখানে কি করছো? তখন লোকটা বলে, আমি তোমাদের মতো মানুষদেরকে সাহায্য করতে এসেছি, যারা ভিন্ন জগতে এসে বিভিন্ন প্রবলেমে ফেসে যায়। তাদের দেখাশোনা করার দায়িত্ব আমার। আমার নাম সিস্টেম। কিন্তু শ্যাম তার কথা বিশ্বাস না করলে সিস্টেম আবারও বলতে শুরু করে, আমার কথা তুমি বিশ্বাস করো। তোমার হাতে যে টাইমটা ওঠে, এটা তোমার লাইফ টাইম নয়, এটা হলো তোমার লাক টাইম। তোমার এই লাক সাইনটা যদি গ্রো না করে, জিরো হয়ে যায়, তাহলে তুমি এই ভিন্ন জগতে একাই থেকে যাবে। যদি তোমার এই লাক সাইন দিনকে দিন গ্রো করে, তাহলে এই জগৎ থেকে বের হতে পারবে তুমি। নয়তো আমার মতো তোমার চিরদিন এখানেই থেকে যেতে হবে। নর্মাল দুনিয়ায় ফিরে যেতে পারবে না। যদি তুমি এই জগৎ থেকে বের হতে চাও, তাহলে তোমার লাক সাইনটা যত দ্রুত সম্ভব বাড়াতে হবে। তোমাকে একজন লাকি মানুষ খুঁজে বের করতে হবে, যাকে দিয়ে তুমি তোমার লাক সাইনটা বাড়াতে পারবে। এসব কথাবার্তা শ্যাম বিশ্বাস করে না। সে মুখের উপরে বলে দেয়, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তখন সিস্টেম বলে, ঠিক আছে, বিশ্বাস করো বা না করো এটা সম্পূর্ণই তোমার ব্যাপার, আমার এতে কিছু বলার নেই। এরপর সে এখান থেকে নিমিষেই উধাও হয়ে যায়। এরপর শ্যাম কি করবে কোনো কিছুই সে বুঝতে পারে না। তাই সে ওই রাতেই রুহির ওইখানে আসে, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না। যার কারণে শ্যাম ছদ্মবেশে এসে বাহানা করে সিকিউরিটি গার্ডকে বোকা বানিয়ে ভেতরে ঢুকে যায় এবং রুহির রুমের সামনে এসে দেখে রুহি ঘুমিয়ে আছে। তখন শ্যাম তার হাতের দিকে তাকালে দেখে লাক সাইনটা ধীরে ধীরে বাড়ছে। এটা দেখে সে মুচকি হাসে আর ভাবে, তাহলে রুহির কাছে আসলে লাক সাইনটা বেড়ে যাবে, অর্থাৎ তার জন্য রুহি একমাত্র লাকি পার্সন। তাই সে মনে করে, আমি যদি ওর পাশে গিয়ে হাত ধরে বসে থাকি তাহলে সাইন বেড়ে যাবে। তো তার চিন্তাভাবনা অনুযায়ী কাজ করে। রুহির বেডে গিয়ে তার পাশে শুয়ে ঘুমায়। সকালে ঘুম থেকে উঠে রুহি হঠাৎ তার পাশে শ্যামকে দেখে অবাক হয়ে যায় আর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার পাশে আসলে কি করে? তখন শ্যাম বলে, আমি তোমার সঙ্গে কিছু করিনি, জাস্ট এখানে এসে শুয়েছিলাম। রুহি রাগ করে বলে ওঠে, তুমি হয়তো ভুলে গেছো আমি কোম্পানির প্রেসিডেন্ট। তুমি আমার সঙ্গে এই ধরনের আচরণ করতে পারো না। একথা শুনে শ্যাম বলে, আমরা তো দুজনই এঙ্গেজমেন্টে আছি, তাহলে সমস্যা কোথায়? এই বলে সে খামখেয়ালি করে আবার গিয়ে বেডে শুয়ে পড়ে আর বলে, কিছুক্ষণ পর আমাকে ঘুম থেকে ডেকে দিও। তো যাই হোক, রুহি কিছুক্ষণ পর তার একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিং করলে সেই সময় সেখানে শ্যাম এসে অদ্ভুত ধরনের আচরণ করতে শুরু করে। এটা দেখে রুহি খুব অবাক হয়ে যায়
আর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার ক্লায়েন্টকে বলে, আমার ফিয়ন্সে খুব মজা করতে পছন্দ করে, যার কারণে এমনটা করেছে। একথা শুনে তার ক্লায়েন্টও বলে, আপনাদের এভাবে হাসিখুশি দেখে খুব ভালো লাগছে। আপনারা যে শুধু কর্পোরেট লেভেলে থেকেই ফর্মাল বিহেভ করেন না, এটা খুব ভালো দিক। ফ্যামিলির সঙ্গে কতটা মিশুক দেখে তা বুঝতে পারলাম। এটা বলে তাকে দেখানোর জন্য রুহি শ্যামের হাতটা ধরে বসে। এতে করে শ্যামের হাতের লাক সাইনটা দ্রুত বাড়তে থাকে। ক্লায়েন্ট চলে যায়। রুহি শ্যামের হাত ছেড়ে দিতে চাইলে শ্যাম তার হাত ছাড়তে চায় না। এরপর রুহি বাহানা করে লিফটের কাছে আসলে শ্যাম তাকে বাধা দেওয়ার জন্য তার পেছন পেছন আসে। এমন সময় সেখানে বডিগার্ড সহ জো এসে তাকে এই রিলেশন থেকে বেরিয়ে আসতে বলে। তখন সেখানে শ্যামের জগতে ভিলেন জং আসে। যে করেই হোক রুহির সঙ্গে শ্যাম লিফটে উঠে যায়, কারণ তার লাক সাইন বাড়াতে হবে। তাই যতক্ষণ সম্ভব রুহির কাছাকাছি তাকে থাকতে হবে। লিফটে ওঠার পর হঠাৎ করে তাদের লিফট বন্ধ হয়ে যায়। তখন রুহি বলে, ভয় পেও না, তুমি মরবে না, কারণ জন্মের পর থেকে আমি খুব লাকি, আমার সাথে থাকলে মরবে না। এই কথা শুনে শ্যাম বলে, তাহলে খুব ভালো, আপনি আমাকে আপনার সেক্রেটারি করেন, তাহলে আমি দ্রুত আমাদের বিয়েটা ভেঙে দেব, কারণ আমি যে অফিসে আসি সেখানে সবাই আমাকে অনেক বেশি কথা বলে, আমার সেগুলো ভালো লাগে না। রুহির শ্যামের কথাবার্তা শুনে অনেক ভালো লাগে, তাই মনে মনে চিন্তা করে মেয়েটা খুব স্মার্ট, একে দিয়ে কাজ করানো যায়। সে বলে, তোমার বিষয়টা ভেবে দেখব। হঠাৎ করে লিফট চালু হলে শ্যাম আচমকা রুহির গায়ের ওপর গিয়ে পড়ে। ঠিক তখন লিফটটা খুললেই সবাই তাদের এই অবস্থায় দেখে ভীষণ লজ্জা পায়। রুহি লিফট থেকে বেরিয়ে তার স্টাফদের বলে, আজ থেকে শ্যাম আমার সেক্রেটারি হয়ে কাজ করবে, ওকে কাজগুলো ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিও। এদিকে জং জোকে এসে বলে, আমি তোমাকে সব কাজে সাহায্য করতে পারবো। জো বলে, তাহলে তুমি আমাকে রুহির ওয়াইফ হওয়ার জন্য সাহায্য করো, তুমি যা চাও আমি তাই দিব। জং কথা দেয়, তোমার কাজটা হয়ে যাবে। এরপর তাদের ডিল শেষে দুজনে হ্যান্ডশেক করে এখান থেকে চলে যায়। অন্যদিকে রুহি এসে শ্যামকে বলে, কালকে মিটিংয়ের রিপোর্ট আমার রুমে নিয়ে এসো। সেখান থেকে যাওয়ার সময় তার হাতে থাকা একটা খালি পানির বোতল সে ডাস্টবিনে ফেলে দিলে আশেপাশে থাকা স্টাফরা গিয়ে দ্রুত ডাস্টবিন থেকে ওই খালি বোতলটা তুলে নেয়, যেটা দেখে শ্যাম মনে মনে ভাবে, সামান্য একটা পানির বোতল নেওয়ার জন্য এখানে কম্পিটিশন হয়। তখন একজন খালি বোতলটা এগিয়ে দিয়ে বলে, এটা তোমার ওয়েলকাম গিফট। এরপর শ্যাম গত দিনের মিটিংয়ের রিপোর্টগুলো নিয়ে রুহির রুমে আসে। রুহিকে অন্যদিকে ফিরে ফোনে কথা বলতে দেখে শ্যাম টেবিলের ওপরে রাখা গোলকটা ধরতেই সেটা মুহূর্তের ভেতরে ভেঙে নিচে পড়ে যায়। শব্দ পেয়ে রুহি এদিকে এগিয়ে আসে। শ্যাম বলে, আমাকে মাফ করে দিন, আমার স্যালারি থেকে ক্ষতিপূরণের টাকা কেটে নিয়েন। রুহি বলে, তোমাকে যে ফাইল আনতে বলেছিলাম সেটা নিয়ে এসেছো? ফাইল দেওয়ার অজুহাতে শ্যাম রুহির খুব কাছাকাছি থাকার চেষ্টা করে, কিন্তু রুহি তার হাত ধরে দূরে সরিয়ে দেয়। মূলত শ্যাম তার আশেপাশে থেকে তার লাক সাইনগুলো বাড়াতে চায়, যাতে দ্রুত ভিন্ন জগৎ থেকে বেরিয়ে আসতে পারে। এরপর শ্যাম রুহির হাতটা নিয়ে খুব ভালোভাবে দেখে, সেখানে কোনো প্রকার লাক সাইন দেখতে পায় না সে। তবে সে নিজের হাতের দিকে তাকালে দেখে খুব দ্রুতই তার সাইনগুলো বেড়ে যাচ্ছে। এটা দেখে সে অনেক খুশি হয়। রুহি শ্যামের এমন অদ্ভুত আচরণ দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবে এগুলো সে কি করছে, কিন্তু মেয়েটা দেখতে বেশ কিউট। তো যাই হোক, শ্যাম তার বাসায় ফিরে কিভাবে রুহির কাছাকাছি থাকা যায় তার প্ল্যান করে এবং কাগজে লিখে তার আলমারিতে ঝুলিয়ে রাখে। পরের দিন সে আবারও অফিসে এসে রুহির রুমে গিয়ে তার চেয়ারে রাখা ব্লেজারটা হাত দিয়ে পারফিউমের ঘ্রাণ নিতে থাকে। এতেও দেখে তার হাতের লাক সাইনটা বেড়ে যাচ্ছে। ঠিক তখন সেখানে রুহি এসে জিজ্ঞাসা করে, তুমি আমার রুমে কি করছো? পরিস্থিতি সামলানোর জন্য শ্যাম মিথ্যা কথা বলে। সে বলে যে রুম পরিষ্কার করতে এসেছিলাম, তখন হাত লেগে টেবিলে রাখা ডেকোরেশন পিসটা মাটিতে পড়ে ভেঙে গিয়েছে। যেটাতে আবারও শ্যাম রুহিকে বলতে শুরু করে, আমি ইচ্ছা করে কিছু করিনি। এরপর সে ওপরের র্যাক থেকে একটা ফাইল নামাতে যায় আর রুহিকে বলে, আমি অত উঁচুতে ফাইলটা নাগাল পাচ্ছি না, আমাকে একটু সাহায্য করবে? যখন রুহি তার কাছাকাছি আসে তার লাক সাইন আরো বেড়ে যাচ্ছিল। তবে রুহি মনে মনে ভাবে, এই মেয়েটা এত কিউট ভাবে কেন এত বোকা বোকা কাজ করে। এদিকে শ্যাম দেখে তার লাক সাইন প্রায় 100% হয়ে গিয়েছে। তখন সে বাসায় ফিরলে সিস্টেমকে তার রুমে দেখতে পায়। শ্যাম তার কাছে এসে বলে, তুমি কি আমার জন্য আর কোনো আপডেট নিউজ এনেছো যেটাতে আমার লাক সাইনটা আরো দ্রুত গ্রো করবে? একথা শুনে সিস্টেম বলে, তুমি রুহির আশেপাশে থাকবা, তাহলে তোমার লাক সাইনটা বেড়ে যাবে।
পরের দিন অফিসে যাওয়ার সময় বৃষ্টির কারণে শ্যাম ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। সেখানে রুহি গাড়ি নিয়ে আসলে শ্যাম তার ছাতাটা দিয়ে রুহিকে হেল্প করতে গেলে হঠাৎ করে বৃষ্টিটা থেমে যায়। রুহি শ্যামকে পাত্তা না দিয়ে চলে গেলে শ্যামের মন খারাপ হয়, কারণ রুহির লাক সাইন এতটাই বেশি যে বৃষ্টিটাও হঠাৎ করে থেমে গেল। যখন রুহি অফিসের ভেতরে যায় তখন আবারও বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টিতে শ্যাম ভিজে যায়। তারা দুজন লিফটে করে উপরে আসলে জং আর জোকে লিফটের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে জো রুহির হাত ধরে টানতে টানতে এখান থেকে নিয়ে যায়, আর জং শ্যামকে বলে, তুমি কি রুহিকে পছন্দ করো? তখন শ্যাম উত্তর দেয়, আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না, তাই তুমি আমার থেকে দূরেই থাকো। এদিকে একটা মিটিংয়ে জো শ্যামকে বলে, কালকের মিটিংয়ে তোমাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, কারণ তুমিও রুহির কোম্পানির 0.5% শেয়ারের মালিক, তাই তুমিও সেখানে থাকতে পারবে। একথা শুনে শ্যাম অনেক অবাক হয়ে যায়, এত কম পার্সেন্টেন্সেও সে মিটিংয়ে থাকতে পারবে। জো তাকে সাপোর্ট করে বলে, তুমি যত পার্সেন্টেন্স শেয়ারেরই মালিক হও না কেন, তুমি একজন শেয়ার হোল্ডার, তাই সেখানে তুমি যেতে পারবে। একথা শুনে শ্যামও খুশি মনে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ সে প্ল্যান করে এই মিটিং এর জন্য সে যদি রুহির কাছাকাছি থাকতে পারে তাহলে তার লাক সাইনটা আরো অনেকটাই বেড়ে যাবে। পরের দিন শ্যাম মিটিং এ আসলে তাকে সামনে গিয়ে কথা বলতে বলে। সে যখন ইলেকট্রিক বলটা ধরে কথা বলতে যায় তখন এটার ভেতর থেকে কারেন্ট শকড করলে শ্যাম সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে চলে আসে ভিন্ন এক জগতে। সেখানে সিস্টেমকে দেখে জিজ্ঞাসা করে, আমি কি মারা গিয়েছি? সিস্টেম বলে, না, তুমি মারা যাওনি। জো তোমাকে অসুস্থ করার জন্যই ইলেকট্রিক বলটা রেখেছিল। এরপর হঠাৎ করে সিস্টেম আবারও হারিয়ে যায়। যখন শ্যামের জ্ঞান ফেরে তখন দেখতে পায় তার আশেপাশে কেউ নেই, শুধুমাত্র চেয়ারে রুহি বসে আছে। তখন সে হাতের দিকে তাকালে দেখে লাক সাইন গেইন করেছে। রুহি বলে, অনেক আগে অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, তুমি বাসায় যাও। তখন শ্যাম জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য এখানে 5 ঘন্টা ধরে অপেক্ষা করছো? রুহি বলে, আসলে বিষয়টা তেমন না। রুহির কথা শেষ হতে না হতেই সে আবারও বলে, আমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে চাই। একথা শুনে রুহি বলে, আমার কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন নেই। শ্যাম বলে, আমি তোমার সকল কাজে সাহায্য করব। এই বলে সে সেখানে আবারও শুয়ে পড়ে। এরপর শ্যাম আবারও রুহির বাড়ি আসলে জং আর জো তাকে পেছনে পেছন ফলো করে। লিফটের সমস্যা থাকার কারণে শ্যাম সিঁড়ি বেয়ে ওপরে আসে। রুমে আসার পরে সামনে দেখে রুমের দরজা খোলা। সে ভয়ে ভয়ে ভেতরে ঢুকে রুমে কাউকে দেখতে পায় না। হঠাৎ করে দেখতে পায় রুহি গোসল করার জন্য বাথরুমে যাচ্ছে। তখন শ্যাম তার লাক সাইন দেখার জন্য পেছন পেছন বাথরুমে আসে। সে খুব ভালো করে জানে কারোর অনুমতি ছাড়া এইভাবে বাথরুমে যাওয়াটা ঠিক নয়, তবুও সে রুহির লাক সাইনটা দেখতে চায়। কিন্তু বাথরুমে ঢুকলে ঘটে আরেক বিপত্তি, কেননা বাথরুমের গ্লাসটা এত মোটা যে সে ভেতরে থাকা কোনো কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পর রুহি গোসল করে বাইরে বের হলে শ্যাম অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে দ্রুত পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। তবে পর্দার বাইরে থেকে তার জুতা দেখে রুহি চিনে ফেলে এখানে শ্যাম লুকিয়ে আছে, আর পর্দা সরিয়ে শ্যামকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন শ্যাম রুহির বুকের দিকে তাকালে রুহির লাক সাইন দেখতে পায়, যেটা দেখে সে অনেক এক্সাইটেড হয়ে যায়, আর কাপড় সরিয়ে বুকটা দেখে রুহিকে বলে, তোমার লাক সাইন তো অনেক বেশি, তুমি তো এই দুনিয়ার সবচেয়ে লাকি মানুষ। রুহি তার এসব আজে বাজে কথা শুনে প্রতিবারের মতোই ধারণা করে এই মেয়ে কি বলে, কোনো কিছুই সে বুঝতে পারে না। রুহি শ্যামকে ভয় দেখানোর জন্য বলে, তুমি আমার রুমে এইভাবে এসেছো কেন? আমি পুলিশ ডেকে তোমাকে অ্যারেস্ট করিয়ে দিব। পুলিশ ডাকতে নিষেধ করে শ্যাম আচমকা রুহির বুকের ওপর এসে পড়ে, আর উপরে থাকা টেবিল থেকে একটা লাঠি শ্যামের মাথার ওপর পড়লে সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে হসপিটালে। এদিকে হসপিটালে জো এসে শ্যামকে বলে, তুমি রুহির জীবন থেকে সরে যাও, এবং একটা ক্রেডিট কার্ড দিয়ে বলে, এখান থেকে যত খুশি তত টাকা নিয়ে নাও। তখন শ্যামও বলে, আমার কোনো টাকা পয়সার দরকার নেই। জো শ্যামকে বলে, রুহি তোমার খুব কেয়ার করে। একথা শুনে শ্যাম অনেক খুশি হয়। তার কিছুক্ষণ পরে শ্যামকে দেখার জন্য রুহি তার কেবিনে আসে। রুহিকে দেখে শ্যাম তার একটা ফল কেটে রুহিকে খেতে দেয়, আর এই ফল কাটতে গিয়ে শ্যামের হাত কেটে যায়। এটা দেখে রুহি মনে মনে ভাবে, কোনো একটা কাজ এই মেয়েকে দিয়ে ঠিকঠাক মতো হয় না। পরক্ষণেই তার মাথা ঘুরে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। মূলত রুহির ব্লাড ফোবিয়া আছে, অর্থাৎ সে কোনো রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর রুহির জ্ঞান ফিরলে দেখে তার পাশে শ্যাম বসে আছে। শ্যাম বলে, আমি আর কখনো তোমার সামনে চাকু ধরবো না। তখন রুহি বলে, আসলে জানতাম না তোমার লাক এতটাই খারাপ।
এরপর শ্যাম বাসায় ফিরে আজকে যা কিছু হয়েছে সেসব কিছু ভেবে হাসতে থাকে। আর তখন সেখানে সিস্টেম এসে শ্যামকে বলে, তুমি তো বুঝেই গেছো এতক্ষণে লাক সাইন কিভাবে গেইন করতে হবে। সেই সাথে সিস্টেম আরো বলে, আমি বেশিক্ষণ এসে তোমার সঙ্গে কথা বলার জন্য থাকতে পারবো না, তাই তুমি এমন কিছু একটা করো যাতে খুব দ্রুতই তোমার লাক সাইনটাকে বাড়াতে পারো। পরের দিন শ্যাম সুন্দর একটা ড্রেস পরে আগে ভাগে রুহির গাড়িতে উঠে বসে থাকে। তখন সেখানে রুহি এসে বলে, তুমি এসব কি ধরনের ড্রেস পরেছো, যাও আগে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো। শ্যাম বুঝতে পারে রুহির এই ধরনের ড্রেস পছন্দ না, তাই সে গিয়ে দ্রুত ড্রেস চেঞ্জ করে আসে আর তার হাত ধরে এসে একটা পার্কে নিয়ে যায়। শ্যামের হাতে একটা পানির বোতল ছিল, সেই পানিটা সে মুখে দেয় আর ফু দিয়ে বাইরে ছড়িয়ে খেলা করতে থাকে। তার এই ছেলে মানুষই দেখে রুহি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। শ্যাম তার দিকে তাকালে রুহি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই রুহি তাকে বকা দিয়ে বলে, কাল থেকে তুমি নর্মাল ড্রেস পরে আসবে। যেটা দেখে শ্যামের খুবই মন খারাপ হয় আর সে ভাবতে থাকে মন জয় করা এতটাও ইজি নয়। পরের দিন আবারও শ্যাম একটা চাইনিজ ড্রেস পরে এসে রুহির চেয়ারে বসে থাকে। রুহি তার কেবিনে ঢুকেই শ্যামকে এইভাবে দেখে অবাক হয়ে যায়। তখন শ্যাম চেয়ার থেকে উঠে এসে চাইনিজদের স্টাইলে কথা বলে। এরপর একটা প্রজেক্টের বিভিন্ন লাইটিং দেখাতে থাকে, কিন্তু এসব কোনো কিছুতে রুহি ইমপ্রেস হয় না, যেটা দেখে শ্যাম বলে, কতটা বোরিং একজন পার্সন। পরের দিন শ্যাম প্ল্যান করে অন্যরকম ভাবে সেজে রুহিকে ইমপ্রেস করবে। এরপর রুহির রুমে আসলে রুহি শ্যামকে বকা দিয়ে বলে, তোমাকে কতবার ফোন দিয়েছি, ফোন রিসিভ করনি কেন? মূলত শ্যাম ইচ্ছা করে তার ফোনটা রিসিভ করেনি, ভেবেছিল এভাবে হয়তো তার কাছাকাছি আসা যাবে, কিন্তু ঘটনাটা তেমন হয় না। রুহি এসে শ্যামের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে ডায়াল কলে নাম্বার সেভ করে দেয় আর বলে, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলে আমাকে সকল ইনফরমেশন আগে আপডেট দিতে হবে, তাই নাম্বারটা ফার্স্ট লিস্টে সেভ করে রাখলাম, কখনো তুমি আমার কল ইগনোর করবে না। সেই সাথে বলে, তুমি যে ব্র্যান্ডের পারফিউম ইউজ করো সেই ব্র্যান্ডের পারফিউম ছেড়ে দিবে, কারণ এটা একটুও ভালো না। পরের দিন শ্যাম অফিসে আসলে রিসিপশনিস্ট বলে, তুমি গতকাল ভুল ইমেল পাঠিয়েছো, কোম্পানি নয় বরং তোমার রিজাইন লেটার দিয়েছো। যেটা শুনে শ্যাম অবাক হয়ে যায়, তার মনে পড়ে সে লেটারটা এডিট করতে ভুলে গিয়েছিল। এরপর সে বাইরে এসে দাঁড়ালে জো কাউকে একটা কল করে দেয়, সাথে সাথে একটা গাড়ি এসে শ্যামকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিডন্যাপাররা একটা পুরাতন বিল্ডিং এ এনে শ্যামকে চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। কিডন্যাপার একটু দূরে যেতেই শ্যাম সুযোগ বুঝে ফোন বের করে রুহিকে কল করে সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দেয়। ঠিক তখন কিডন্যাপার আবারও জোকে ফোন করে বিষয়টা জানালে জো তাকে ফোনে ওয়ার্নিং দেয়, ওকে ইচ্ছা মতো শিক্ষা দিবে। দেখা যায় কিছুক্ষণের ভেতর রুহি সেই পুরাতন বিল্ডিং এ এসে শ্যামকে বাঁচিয়ে নেয়, তবে রুহি অনেকটা আহত হয়ে যায়। কিছুক্ষণ পর শ্যাম তাকে বলে, তুমি কেন এখানে বিপদের ভেতরে এসেছো? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? শ্যামের মুখে এমন কথা শুনে রুহি মনে মনে ভাবে, আমাকে নিয়ে এতটা দুশ্চিন্তা হয়, সত্যি আমাকে ভালোবাসে? তখন শ্যাম কান্নাকাটি করে বলতে থাকে, আমার ব্যাড লাকের প্রভাব তোমার উপরও পড়ছে, আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। রুহি শ্যামের মুখের দিকে তাকিয়ে চিন্তা করতে থাকে, কান্না করলেও মেয়েটাকে কতটা কিউট লাগে। কথায় কথায় শ্যাম রুহির হাত নিয়ে তার মুখে লাগালে রুহির হাতের ঘড়িতে তার হার্টবিট বেড়ে যায়, যেটা দেখে সাথে সাথে রুহি তার হাতটা সরিয়ে উঠে পড়ে। এরপর দুজন একসঙ্গে বাইরে বেরোলে শ্যাম বলে, আমাকে মাফ করে দিও, আমি ভুল একটা মেইল পাঠিয়ে দিয়েছি। তখন রুহি বলে, তোমার কোনো দোষ নেই, ওনারাই আমাদের কোম্পানির সঙ্গে পার্টনারশিপ শেষ করে দিচ্ছে। এরপর তারা দুইজন একটা অনুষ্ঠানে আসলে শ্যাম বাথরুমে এসে চিন্তা করে এরপর কি করে সে কাছাকাছি গিয়ে তার লাক সাইন বাড়াবে। তখনই তার দরজায় কেউ একজন নক করে। দরজাটা খুলতেই শ্যাম সিস্টেমকে দেখতে পায়। তখন সিস্টেমকে ভেতরে এনে শ্যাম বলে, আমি চাই রুহি জোকে যেন কখনোই বিয়ে না করে। একথা শুনে সিস্টেম বলে, এটা তো কখনোই হওয়া সম্ভব নয়, কারণ তুমি ভিন গ্রহের একজন মানুষ। একথা শুনে শ্যাম একটু মন খারাপ করে বলে, তাহলে তুমি বলে দাও আমি এখন কি করব? তখন সিস্টেম বুঝিয়ে বলে, তুমি শুধুমাত্র ওর কাছাকাছি গিয়ে তোমার লাক সাইনটা গেইন করবে, তাছাড়া আর কিছু নয়। তুমি ওকে ভালোবাসতে পারবে না, ওকে বিয়ে করতে পারবে না, নয়তো তোমার অবস্থা ঠিক আমার মতো হবে, কারণ ভিন জগতের মানুষ অন্য জগতের মানুষের সঙ্গে কখনো সম্পর্কে জড়াতে পারে না। বাথরুম থেকে বাইরে বের হতেই জো শ্যামকে অনেক বেশি কথা শোনায়। তার কথায় শ্যাম পাত্তা না দিয়ে এখান থেকে যেতে গেলে জো তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়। তখন শ্যাম টেবিলের সঙ্গে আঘাত পেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। রুহি সেখানে আসলে তাকে তার সেক্রেটারি বলে,
আপনার সঙ্গে কোম্পানির ওনার আর্জেন্ট কথা বলতে এসেছে, সেখানে দ্রুত যেতে হবে। তাই রুহি আর শ্যামকে নিয়ে হাসপাতালে যেতে পারে না। তবে শ্যামকে জো কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। আর জ্ঞান ফিরলে শ্যাম বলে রুহি কোথায়। তো যাই হোক, দেখা যায় জো নাটক করে সেও হসপিটালে শ্যামের পাশের রুমে অ্যাডমিট হয়েছে। যখন রুহি হসপিটালে আসে তখন তার বডিগার্ড বলে এক রুমে শ্যাম আর এক রুমে জো রয়েছে। একথা জানার পর রুহি বেশ কনফিউশনে ভুগতে শুরু করে। সে প্রথমে কাকে দেখতে যাবে। এমন সময় কেবিন থেকে জো বের হয়ে রুহির হাত ধরে টেনে তার কেবিনে নিয়ে যায়। তুমি শ্যামের সঙ্গে কখন এঙ্গেজমেন্ট ভেঙে দিবে? রুহি বলে আমি খুব দ্রুত চেষ্টা করছি ওর সঙ্গে বিয়ের কথাবার্তাটা শেষ করার জন্য। একথা শুনে জো কান্নাকাটি করে বলে তুমি দ্রুত কিছু একটা করো। এরপর রুহি সেখান থেকে শ্যামের কেবিনে আসে তাকে দেখার জন্য। এদিকে শ্যাম মন খারাপ করে শুয়ে থাকে। সে কোনো কিছুই খাবে না, কারণ তাকে এখনো পর্যন্ত রুহি দেখতে আসেনি। এমন সময় সে রুহির কণ্ঠ শুনলে দ্রুত উঠে গিয়ে রুহিকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমার কাছে ফিরে এসেছো। একথা শুনে রুহি মনে মনে ভাবে সত্যিই তো, সে আমাকে অনেক ভালোবাসে, আমার কেয়ার করে। এভাবে কথা বলতে বলতে হঠাৎ করে মাথায় আবার চক্কর লেগে যায়, যেটার কারণে রুহি বলে তোমাকে অফিস থেকে 1 মাসের ছুটি দেওয়া হবে, আগে তুমি রেস্ট করে সুস্থ হও। কিন্তু এই বিষয়টা শ্যাম কোনো মতেই মেনে নিতে পারে না। তাই সে বলে আমার কোনো ছুটির প্রয়োজন নেই, আমি শুধু কাজ করতে চাই, আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই। রুহি বলে এই অবস্থায় তুমি কাজ করবে কিভাবে? শ্যাম বলে আমার কোনো সমস্যা হবে না, আমি 1 সেকেন্ডও তোমার থেকে দূরে থাকবো না, আমি তোমার ছোট কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ করে দিব। এক পর্যায়ে রুহি তাকে কাজ করার জন্য মেনেও নেয়। আর তখন সে মুচকি হেসে চিন্তা করে আমি যতক্ষণ তোমার কাছে থাকবো ততক্ষণ আমার লাক সাইনটা বেড়ে যাবে। অন্যদিকে 3 জন লোক শ্যামকে কিডন্যাপ করার জন্য তার বাড়ির সামনে আসে। তাদেরকে দূর থেকে শ্যাম দেখে জিজ্ঞাসা করলে বুঝতে পারে তারা তাকে ধরতে এসেছে। তাই সে সুযোগ বুঝে এই লোকদেরকে বোকা বানিয়ে এখান থেকে দৌড়ে পালাতে গেলে একটা গাড়ি এসে দ্রুত শ্যামকে তুলে নিয়ে যায়। তবে দেখা যায় এই গাড়ির ভেতর রুহি ছিল। তখন রুহি শ্যামকে বলে এসব কিছু আমার জন্যই হচ্ছে, কারণ আমি আগে কোম্পানির পাওনা টাকা পরিশোধ করিনি, তাই তোমার ক্ষতি করার চেষ্টা করছে। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য তুমি এখন থেকে আমার বাড়িতে থাকবে। শ্যাম রুমে এসে খুব আনন্দের সহিত তার বিছানায় শুয়ে পড়ে। আজ সে অনেক খুশি, কারণ ধীরে ধীরে তার মনের আশা পূরণ হচ্ছে। সে অনেকক্ষণ সময় রুহির সঙ্গে কাটাতে পারবে। সে এই সময়টুকু কোনো মতেই বিফলে যেতে দেবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে রুহির সঙ্গে হাতে একটা ব্রাশ নিয়ে ওয়াশরুমে আসে দাঁত ব্রাশ করতে। তখন তাকে এখানে দেখে রুহি বলে তোমার রুমেও বাথরুম আছে, তুমি কেন আমার এখানে এসেছো? একথা শুনে শ্যাম বলে আমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই তোমার সবকিছু আমার খেয়াল রাখা উচিত, যার কারণে আমি তোমার ওয়াশরুমে চলে এসেছি। রুহি যতটা তার থেকে দূরে যেতে থাকে শ্যাম ততই এগিয়ে রুহির কাছে এসে দাঁড়ায়। এরপর শ্যাম জানালা পরিষ্কার করতে গিয়ে একটা বাবুল গাম দেখে সেটা নিয়ে খেলতে শুরু করে। তাকে এই অবস্থায় দেখে রুহি এসে বলে তুমি এসব করছো কেন? তখন শ্যাম রুহিকেও তার সঙ্গে এনজয় করার জন্য ডেকে নেয়। এইভাবে তারা দুজনে একে অপরের সাথে অনেক মজা করতে থাকে। মজা করতে করতে শ্যাম এখান থেকে নিচে পড়ে যেতে গেলে তাকে ওই অবস্থায় রুহি ধরে ফেলে। সাথে সাথে আবারও তার ঘড়িতে হার্টবিট বাড়তে শুরু করে। এই হার্টবিটের শব্দ শুনে রুহি শ্যামকে নিচে ফেলে দিয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শ্যাম রুহিকে পপকর্ন খেতে দেয় আর তার খুব কাছে চলে যায়, যেটা দেখে রুহি খুব বিরক্ত বোধ করে। তার রুমে চলে যায়। মনে মনে ভাবে কাল সকাল হলে ওকে বলবো এই বাসাটা আমার, কিন্তু তুমি এখানে এমন করছো, আমার থাকাটাই টাফ হয়ে যাচ্ছে। সকালে শ্যাম নাস্তা বানাতে গেলে সেখানে রুহি এসে তাকে পেছন থেকে হাত ধরে সাহায্য করতে চায়, কারণ শ্যাম এতটাই আনলাকি যে সে কিছু করতে গেলে কোনো না কোনো ভুল হয়েই যায়। যদি রুহি কাছে থাকে তাহলে কোনো ভুল হবে না। এই সমস্ত কিছু দূর থেকে জো দেখে ফেলে। এদিকে রুহি অফিসে এসে তার সব স্টাফদেরকে বকাবকি করে, কেননা অনেকগুলো অভিযোগ লেটার তাদের অফিসে এসেছে। রুহি সবাইকে বলে তোমরা কি মন দিয়ে কাজ করছো না, এতগুলো লেটার কি করে আসে? তখন সেখানে শ্যাম এসে তাদের কথাবার্তা শুনে সে আর ভেতরে আসে না, এখান থেকে চলে যায়। এরপর শ্যাম ঘরে এসে সিস্টেমকে ডাকতে থাকে, কিন্তু সিস্টেম আসে না। কিছুক্ষণ পর সিস্টেম এখানে আসলে তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমাকে হেল্প করো, যে করেই হোক আমি রুহিকে হেল্প করতে চাই। কিন্তু সিস্টেমটা বলে তুমি লাক সাইন বেশি একটা গেইন করতে পারোনি, তাই আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। একথা শুনে শ্যাম সিদ্ধান্ত নেয় সে অফিসে এসে মিডিয়ার সামনে বলবে সে রুহির সঙ্গে তাদের বিয়েটা ভেঙে দিচ্ছে। তো যে কথা সেই কাজ।
পরের দিন অফিসে এসে শ্যাম মিডিয়ার লোকদের সামনে এই সমস্ত কথা বললে রিপোর্টাররা তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। সে সেই সব প্রশ্নের উত্তর দিতে পারছিল না। এমন সময় সেখানে রুহি এসে শ্যামের হাত ধরে বলে, যে সিচুয়েশনে হোক না কেন আমরা হ্যান্ডেল করে নিব। এমনকি আমরা আমাদের বিয়েটা ভাঙতে চাই না। আমাদের রিলেশন খুবই ভালো আছে। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। তখন শ্যাম রুহির কানে কানে বলে, তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে হেল্প করতে চাই, কিন্তু তুমি তো বিষয়টাকে জটিল করে দিচ্ছ। তখন শ্যাম বলে, আমার জন্য তোমার রেপুটেশন নষ্ট করতে হবে না। তাদের এই সমস্ত কথা দূর থেকে জং আর জো শুনছিল, যেটা শুনে তাদের একটুও ভালো লাগেনি। রুহি রিপোর্টারদের এটাও বলে, আমার যদি সব সম্পত্তি চলেও যায় তবুও আমি সর্বপ্রথম শ্যামকে প্রায়োরিটি দিব। কথাগুলো শুনে শ্যামের খুবই ভালো লাগে। এদিকে জোর এই কথাগুলো শুনে অনেক কষ্ট লাগলে জং তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি আমার কাঁধে মাথা রেখে কান্না করতে পারো। অন্যদিকে শ্যাম রুহির হাত ধরে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য নিয়ে আসে। রেস্টুরেন্টটা খুবই সস্তা মানের। এখানে খাবার খেতে বসে রুহি খুব আনইজি ফিল করে। এমনকি সে রেস্টুরেন্টের বিল ক্রেডিট কার্ড দিয়ে দিতে চাইলে দোকানদার খুব অবাক হয়ে যায়, কারণ এখানে ক্রেডিট কার্ডে বিল দেওয়া হয় না। তখন শ্যাম জানায় এখানে সবকিছু ক্যাশ দিতে হয়। তুমি চিন্তা করো না, আমি ক্যাশ দিয়ে দিব। তারপর শ্যাম গিয়ে ভেতর থেকে খাবার নিয়ে আসে এবং খাবারগুলো খুব আনন্দ সহকারে খেতে শুরু করে। রুহি শ্যামকে এভাবে খুশি দেখে সে অনেকটা খুশি হয়। জীবনের আসল মানে কি সে হয়তো এই প্রথমবার বুঝতে শিখেছে। এমনকি সে হাসতেও শুরু করে। হঠাৎ করে রুহির ফোনে তার দাদির কল আসে, আর সে তড়িঘড়ি করে শ্যামকে নিয়ে তার দাদির সঙ্গে দেখা করতে যায়। রাস্তায় গাড়িতে শ্যাম অনেক নার্ভাস ফিল করলে রুহি তাকে সান্ত্বনা দিয়ে বলে, দাদি শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করবে, এর বেশি কিছু নয়। তারপর তারা দাদির সঙ্গে দেখা করতে আসলে রুহির দাদি তাকে বলে, তুমি শ্যামকে বিয়ে করতে পারবে না। তুমি তোমার ব্যবসার জন্য যে সেই মেয়েকে বিয়ে করতে পারবে না। এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার। একথা শুনে রুহির অনেক রাগ হয়। সে বলে, আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি। এরপর রুহি শ্যামকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। যখন সে গাড়ির কাছে আসে তখন রুহির ড্রাইভার বলে, দাদি বলেছে তার গাড়ি যেন আপনাকে না দেওয়া হয়, এমনকি অফিসে আসলেও তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর বাসায় আসলে সেখানে রুহির বডিগার্ড এসে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, অর্থাৎ তার দাদি তাকে ত্যায্যপুত্র করেছে, তাদের সকল সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এমন পরিস্থিতিতে শ্যাম বলে, তুমি টেনশন করো না, তুমি চাইলে আমার বাসায় গিয়ে থাকতে পারো। হয়তো আমার বাসাটা তোমার বাসার মতো অনেকটা বড় না, কিন্তু তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে, আমরা একসঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো যাই হোক, রুহির কাছেও আর কোনো কিছু করার নেই, তাই সে বাধ্য হয়েছে শ্যামের বাড়িতে থাকার জন্য এবং সেখানে চলেও যায়। এদিকে জো রুহিদের ফলো করতে করতে শ্যামের বাড়িতেও চলে আসে, আর সে জাংকে বলে রুহির এই বাড়িতে এসে থাকাটা উচিত হয়নি, ওর উচিত ছিল দাদির কাছে মাফ চাওয়া। তার কথা শুনে জং বলে, আমার মনে হয় ওর মাথা খারাপ হয়ে গিয়েছে, তবে তুমি চিন্তা করো না, ও বেশি দিন এখানে টিকতে পারবে না। জো বলে, ওই ছোট ঘরে একসঙ্গে কি করে থাকবে তুমি? যে করেই হোক ওদের দুজনকে আলাদা করো। ওদিকে শ্যাম আর রুহি একই বিছানায় মাঝখানে বড় একটা টেডি রেখে ঘুমিয়ে পড়ে। রুহি ঘুমিয়ে গেলেও শ্যাম জেগে থাকে আর অনেক কথা চিন্তা করতে থাকে। হঠাৎ করে রাতে বিদ্যুৎ চমকালে শব্দে রুহির ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় শ্যাম বিদ্যুৎ চমকানোর শব্দে অনেক ভয় পাচ্ছে, তাই সে শ্যামকে তার কাছে ডেকে নেয়। আর কথায় কথায় শ্যাম ঘুমিয়ে গেলে রুহি তার কপালে একটা কিস করে। সকালে রুহি রেডি হয়ে বাইরে বের হতে গেলে শ্যামের আলমারির দিকে আসতে গেলে দ্রুত শ্যাম আলমারির সামনে দাঁড়িয়ে বলে, এটা আমার পার্সোনাল আলমারি, এখানে কখনো আসবে না। মেয়েদের পার্সোনাল অনেক কিছু থাকে। তার কথা শুনে রুহি কথা দেয় সে কখনো এই আলমারি খুলবে না। এরপর তারা অফিসে চলে যায়, কারণ দাদি আজ আবার তাদেরকে নিয়ে একটা মিটিং ডেকেছে। তখন মিটিং এ দাদি রুহিকে এসব কিছু থেকে দূরে থাকতে বলে। রুহি ঠান্ডা মাথায় তার দাদিকে চ্যালেঞ্জ করে বলে, আমি যদি এই কোম্পানিটিকে 1 বছরের ভেতর পাবলিক করতে পারি তাহলে আবারও আমাকে সসম্মানে আমার অবস্থানে ফিরিয়ে দিতে হবে। তখন তার দাদি বলে, কোনো দিনও সম্ভব না, কারণ এই কোম্পানি বহুদিন ধরে এইভাবে চলে আসছে, এমনকি তোমার দাদাও এই কোম্পানিটিকে এই নিয়মে পরিচালনা করেছে। রুহি বলে, সবার এই কোম্পানির উপর অধিকার আছে, কেননা সবাই একজন শেয়ার হোল্ডার। হুট করে শেয়ার হোল্ডারদের আপনি আপনার ইচ্ছা মতো বাদ দিতে পারবেন না। অন্যদিকে জো এবং জং শ্যামের বাড়িতে এসে পুরো বাড়ি সার্চ করে। প্রথমে এই কাজের জন্য জং রাজি না হলেও এক পর্যায়ে জোর করায় সে রাজি হয়ে যায় এবং ভেতরে চলে আসে, একরকম বাধ্য হয়েই আর কি। ফাইনালি সে এই আলমারিটা খুললে সেখানে শ্যামের লেখা বিভিন্ন পেপার নোট দেখতে পায়, যেখানে সে লিখে রেখেছে কি করে রুহির কাছাকাছি যাওয়া যায়
এরপরে সে চলে আসে রুহির অফিসে তাকে নেওয়ার জন্য। এদিকে রুহি তার পার্টনারের সঙ্গে মিটিং করে এবং কথা বলার এক পর্যায়ে সে যখন শ্যামকে ফোন করে শ্যামের ফোন সুইচ অফ পায়, সে দ্রুত করে বাইরে আসলে তখন তাকে জং ধরে রুহির বাড়িতে নিয়ে আসে এবং এই আলমারিটা খুলতে গেলে রুহি জংকে আলমারি খুলতে নিষেধ করে দেয়, কেননা কোনো ছেলের উচিত না কোনো মেয়ের পার্সোনাল জিনিস খোলার। কিন্তু দেখা যায় জং তার কোনো কথাই শোনে না। রুহির বাধা দেওয়ার শর্তেও সে শ্যামের আলমারিটা খুলে তার প্ল্যান জানিয়ে দেয়। এসব দেখে রুহি অনেক অবাক হয়ে যায় আর তার সঙ্গে এতদিন শ্যাম যা কিছু করেছে সবকিছু মিলিয়ে দেখে সবকিছু তার প্ল্যান অনুযায়ী হয়েছে। তাছাড়া শ্যাম তাকে ভালোবেসেছে, কাছে আসেনি, সবকিছু তার লাক সাইন বাড়ানোর জন্য করেছে। সে শুধুমাত্র রুহিকে ইউজ করেছে। এইটা ভেবে রুহি কষ্ট নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে শ্যাম একটা গাড়িতে করে রুহির অফিসের দিকে আসছিল, কিন্তু সে হঠাৎ করেই লক্ষ্য করে ড্রাইভার তাকে অন্য একটা রাস্তায় নিয়ে এসেছে এবং রাস্তাটা অনেক দূরে আসার কারণে তার ফোনে নেটওয়ার্ক চলে গিয়েছে, যার কারণে রুহি তাকে ফোন দিয়ে পায়নি। শ্যাম বারবার ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, কিন্তু ড্রাইভার তার কোনো কথাই শোনে না। আর অনেকটা পথ আসার পর হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ড্রাইভার হিসু করতে গেলে এই সুযোগে শ্যাম গাড়ি থেকে নেমে দ্রুত এখান থেকে পালিয়ে যায়। এরপর সে বাসায় ফিরে রুহিকে জড়িয়ে ধরে বলে, আমি ভেবেছিলাম তোমাকে আর হয়তো আমি কখনোই দেখতে পারবো না। সেই সাথে রুহিকে সরিও বলে, সে সময় মতো অফিসে আসতে পারেনি তাই। আজকের ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটা রুহিকে খুলে বলে। তখন রুহি বলে, তুমি আমার জন্য অনেক করেছো, তোমাকে আর কোনো কিছুই করতে হবে না। একথা শুনে শ্যাম বলে, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, আমি তোমার জন্য 3 ঘন্টা রাস্তা পায়ে হেঁটে চলে এসেছি। তখন রুহি আলমারিটা খুলে জিজ্ঞাসা করে, এসব কি, আমার সাথে তুমি কেন এমন করলে? শ্যাম বলে, তুমি আমার আলমারি খুলেছো কেন? আমি জানি লাক সাইন বানানোর জন্য আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এরপর শুরু হয় তাদের দুজনের ভেতর তুমুল ঝগড়া, আর এই ঝগড়াগুলো দূর থেকে জো দেখে অনেক খুশি হয়। এরপর রুহি রাগ করে সেখান থেকে বেরিয়ে আসে। তখন তাকে রাস্তায় ফলো করতে করতে জো এসে বলে, আমি তোমাকে অনেক ভালো রাখবো, তুমি আমার সঙ্গে চলো। রুহি বলে, এখন আমার মুড একটুও ভালো নেই, তুমি পরে আমার সঙ্গে দেখা করো। সে সারা রাত গাড়ি চালিয়ে জঙ্গলের ভেতর একটা রাস্তায় এসে পৌঁছায়। এখান থেকে সে নেমে বাইরে যেতে গেলে দেখে একটা অদৃশ্য দেওয়াল, যেটা ভেদ করে সে ভেতরে যেতে পারে না। সে বুঝতে পারে মানুষ হিসেবে তার ভেতরে কোনো ইমোশন নেই, হাসি, আনন্দ, কান্না, দুঃখ তার ভেতরে কিছুই নেই। এরপর সে আবারও শ্যামের কথা ভাবতে শুরু করে। এদিকে পুরো রাত শ্যাম রুহির কোনো খোঁজ খবর না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন টিভিতে হঠাৎ নিউজ দেখায় নদীতে একটা লাশ পাওয়া গিয়েছে। এটা শুনে শ্যাম পাগলের মতো সেখানে ছুটে যায়। এখানে এসে সে রুহির হাতের সেই ঘড়িটা ফেলা পায়। অন্যদিকে দেখা যায় রুহির কিছু হয়নি, সে হাঁটতে হাঁটতে বাচ্চারা একটা জায়গায় বেলুন নিয়ে খেলা করছিল সেখানেই আছে। আর বাচ্চাদেরকে এই গেম খেলার জন্য কিছু টাকা দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, যেটা দেখে রুহি অনেক খুশি হয়। সে বুঝতে পারে সুখটা আসলে কি। এমনকি সে একটা বাচ্চাকে বাঁচালে তার মা এসে রুহিকে অনেক ধন্যবাদ দিলে রুহি বুঝতে পারে না সে তো কিছুই করেনি, শুধুমাত্র বাচ্চাটাকে একটু সাহায্য করেছে মাত্র। এর আগে কখনো রুহি কাউকে এমন ভাবে সাহায্য করেনি। এরপর রুহি সেই রেস্টুরেন্টটাতে আসে যেখানে তাকে শ্যাম নিয়ে এসেছিল। শ্যামও তখন সেই রেস্টুরেন্টে এসে রুহির কাছে এসে ক্ষমা চায়, কিন্তু রুহি তার সঙ্গে কোনো প্রকার কথা না বলে বাইরে বেরিয়ে আসে আর সম্পূর্ণ সময় শ্যামের কথা মনে করতে থাকে। শ্যাম সব সময় তার অনেক কেয়ার করত। কিছুক্ষণ পর রুহি দেখতে পায় আবারও শ্যাম তার পিছু পিছু আসতে শুরু করেছে। তখন সে শ্যামকে ক্ষমা করে দিয়ে জড়িয়ে ধরে। এভাবে তাদের ভেতর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তারা একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটে। এরপর তারা একটা প্যালেসে এসে তাদের ভেতর ফিলিংসের কথা শেয়ার করে। তখন রুহি অনেক ইমোশনাল হয়ে শ্যামকে কিস করে দেয়। অন্যদিকে এইসব কিছু দেখে জো আবারও ভেতর থেকে ভেঙে পড়ে। সেই সাথে বলে, আমরা যত ওদের দুজনকে আলাদা করতে চেয়েছি ওরা তত কাছে চলে এসেছে। এরপর সে কাঁদতে কাঁদতে জংকে জড়িয়ে ধরে। তখন জং জোকে সান্ত্বনা দিয়ে বাসায় নিয়ে আসে। এরপর কথায় কথায় জো বলে, আমি আর কখনো কারো বিষয়ে নাক গলাবো না। আমি এতদিনে বুঝতে পেরেছি তুমি সব সময় আমাকে সঙ্গ দিয়েছো, অর্থাৎ আমি রুহিকে নয় বরং তোমাকে ভালোবেসে ফেলেছি। সব সময় তোমার কাছে সবকিছু বলতে আমি কমফোর্টেবল ফিল করি। এদিকে রুহি শ্যামকে প্রপোজ করতে গেলে শ্যাম রুহির শার্ট ঠিক করে দিতে গেলে দেখে তার ভেতরে গুড লাক অনেকটা কমে গিয়েছে। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায়, কারণ তার জন্য রুহির ভেতরকার লাক সাইন শ্যামের ভেতরে চলে এসেছে। এটা বুঝতে পেরে শ্যাম এখান থেকে দৌড়ে চলে যায়। রুহি বুঝতে পারে না হঠাৎ করে শ্যামের কি হলো। এরপর ঘরে এসে সে সিস্টেমকে ডেকে বলে, এখন কি হবে? তখন সিস্টেম বলে, আমি তোমাকে অনেক আগেই সাবধান করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন একটাই রাস্তা আছে,
তুমি যদি এই দুনিয়া থেকে গায়েব হয়ে যাও তাহলে এখানকার সবকিছু আবারও আগের মতো ঠিকঠাক চলবে। কিন্তু এই বিষয়টা শ্যাম কোনো মতেই মেনে নিতে পারে না, কারণ সে রুহিকে কথা দিয়েছে তারা একসঙ্গে থাকবে। এরপর থেকে শ্যাম রুহিকে অ্যাভয়েড করতে শুরু করে। এক পর্যায়ে রুহি তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? কিন্তু তাতে শ্যাম কোনো উত্তর দেয় না। এরপর শ্যাম এসে জোকে বুঝিয়ে বলে, তুমি রুহিকে বিয়ে করো, ও খুব ভালো মানুষ। তো শ্যামের কথা মতো জো রুহির সঙ্গে দেখা করতে আসে এবং তাকে বিয়ের প্রপোজাল দেয়। এদিকে জং শ্যামকে জোর সঙ্গে কথা বলতে শুনে অনেক রেগে যায়। তাই শ্যামকে কিডন্যাপ করে আবারও একটা জায়গায় এনে আটকে রাখে। তখন সিস্টেম শ্যামকে দেখা দিয়ে বলে, তুমি মাথায় রেখো, আজ রাত কিন্তু তোমার শেষ রাত। যদি তুমি রুহির ভালো চাও তাহলে তোমাকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। এখানে একটা টুইস্ট রিভিল করে। সিস্টেম বলে, আমি তোমাকে ভুল ইনফরমেশন দিয়েছিলাম। 5000 লক সাইন হলেই তুমি তোমার জগতে ফিরে যেতে পারবে। কিন্তু আমি দেখছিলাম তোমার 5000 হয়ে যাওয়ার পরও খুব ভালোভাবে এই জগতে থাকতে পারছিলে। এটা অন্য কোনো মানুষ পারে না। কিছুক্ষণ পর রুহি শ্যামকে তার বাড়িতে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। আর শ্যামকে দেখে তাকে এখান থেকে নিয়ে যেতে চাইলে শ্যাম বারবার করে বলে, তুমি এখান থেকে চলে যাও, নয়তো তোমার অনেক বড় বিপদ হয়ে যাবে। কিন্তু রুহি কোনো মতে তাকে ছাড়া এখান থেকে যেতেই চায় না। ঠিক তখন সেখানে জং চলে আসে আর তাদের সঙ্গে অনেক ঝামেলা করতে শুরু করে। আর এক পর্যায়ে এখান থেকে পড়ে গিয়ে রুহি গুরুতর আহত হয়ে পড়ে। হসপিটালে আনলে ডাক্তার জানায় রুহি কোমায় চলে গিয়েছে। তখন শ্যাম এসে তার অনেক সেবা যত্ন করে। এমন সময় সিস্টেম বলে, তোমার এই জগৎ ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে। কিন্তু শ্যাম বলে, আমি রুহিকে এই অবস্থায় ছেড়ে কোথাও যেতে চাই না, ও সুস্থ হোক তারপর যাব। কিন্তু সিস্টেম তার কোনো কথা না শুনে তাকে এখান থেকে নিয়ে যায়। এরপর তারা আলমারির ভেতর আসে। তাদের জগতে চলে যাওয়ার এটাই তাদের একমাত্র রাস্তা। কিছুক্ষণ পর শ্যাম দেখতে পারে এটা তার স্বপ্ন ছিল। অফিসে আসলে বুঝতে পারে তার এসব কোনো কিছু স্বপ্ন না, সবকিছু একটা স্ক্রিপ্টে লেখা ছিল যেটা সে পড়ছিল। এরপর সে খুব মন খারাপ করে থাকে। পরের দিন সেটা বইয়ের স্টলে আসলে রুহির মতো একটা ছেলেকে দেখে হেসে দেয়। এখন তারা দুজনেই অপরিচিত। এই ভেবে শ্যাম একটা বইয়ে হাত দিলে তখন সেখানে এসে রুহিও ওই বইটাতে হাত দেয়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। আজকের এই ভিন্নধর্মী গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।